আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ বেলাল হুসাইন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। বন্ধুরা, আজকে আমরা আমাদের লেকচার 6 নিয়ে আলোচনা করব। আমাদের লেকচার 6 কি কি আছে? অধ্যায় 1 পার্ট 9, 10, 11। তো দেখো, আমাদের প্রথম রয়েছে ব্যাবিলনীয় সভ্যতা। তাহলে ব্যাবিলনীয় সভ্যতা কি? আমরা লেকচার 5-এ কিন্তু পড়েছি যে মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত যে প্রায় 4টি সভ্যতা রয়েছে, তার মধ্যে একটি হলো ব্যাবিলনীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত প্রথম যে সভ্যতাটি ছিল সেটি হলো সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা নিয়ে আমরা ইতিপূর্বে আমাদের লেকচার 5-এ বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আজকে আমরা ব্যাবিলনীয় সভ্যতা পড়ব। তাহলে ব্যাবিলনীয় সভ্যতা কি? যে মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত ব্যাবিলনীয় সভ্যতা, যা ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠে। তাহলে সুমেরীয়দের ধ্বংসস্তূপের উপর ইউফ্রেটিস নদীর তীরে ব্যাবিলনীয় সভ্যতার সূচনা হয়। তাহলে ব্যাবিলন শব্দটি মূলত এসেছে বাব ইল থেকে এসেছে, যার অর্থ দেবতার শহর। তাহলে বলো, আরব ঐতিহাসিকরা এই অঞ্চলকে উম্মুল বিলাদ বা সভ্যতার জন্মভূমি নামে অভিহিত করেছে। তাহলে উম্মুল বিলাদ বলা হয় কোন সভ্যতাকে? তাহলে উত্তর হবে ব্যাবিলনীয় সভ্যতাকে উম্মুল বিলাদ বলা হয়। যে উম্মুল বিলাদ বলেছেন, ব্যাবিলনীয় সভ্যতাকে উম্মুল বিলাদ কোন ঐতিহাসিকরা বলেছেন? তাহলে উত্তর হবে আরব ঐতিহাসিকরা বলেছেন। এই ব্যাবিলনীয় সভ্যতার সর্বশ্রেষ্ঠ রাজা ছিল, যিনি, তার নাম হলো হাম্মুরাবি। তাহলে হাম্মুরাবি সম্পর্কে আমরা পরবর্তী আলোচনায় যাব। তাহলে ব্যাবিলনীয় সভ্যতা মূলত বর্তমান আমরা যে ইরাক এর নাম জানি, সেই ইরাকেই মূলত এই ব্যাবিলনীয় সভ্যতার সূচনা হয়। অর্থাৎ ইরাককে কেন্দ্র করেই এই ব্যাবিলনীয় সভ্যতা গড়ে ওঠে। তাহলে সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান। তাহলে দেখো, 1 নম্বর হলো আইন সংহিতা প্রণয়ন। আইন সংহিতা প্রণয়ন। ব্যাবিলনীয়দের সবচেয়ে বড় অবদান হলো আইন প্রণয়ন করা। পৃথিবীর ইতিহাসে এই ব্যাবিলনীয় সভ্যতার রাজা হাম্মুরাবি, যে রাজা হাম্মুরাবি প্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেন। ইতিপূর্বে যেসব সভ্যতায় যে রাজা এবং নিরুপতিরা ছিল, তারা কিন্তু তাদের জাতিকে, তাদের প্রজাদেরকে কোনো ধরনের লিখিত আইন দিতে পারেনি। সবাই মৌখিকভাবে আইন জারি করে মৌখিকভাবেই তাদের রাষ্ট্র পরিচালনা করতেন। বাট ব্যাবিলনীয় সভ্যতায় এসে আমরা দেখি এই রাজা হাম্মুরাবি প্রথম যে ধর্মকে কেন্দ্র করে, ধর্মকে গুরুত্ব দিয়ে, ধর্মকে প্রায়োরিটি দিয়ে তিনি একটি আইন প্রণয়ন করেন, যা আইন সংহিতা নামে পরিচিত। আর যিনি এই আইন প্রণয়ন করেন, যেই রাজা, তার নাম ছিল রাজা হাম্মুরাবি। এই আইনের দ্বারা ছিল খুবই কঠোর। যেমন আমরা ইতিপূর্বে সুমেরীয় সভ্যতায় যে তাদের আইনের দ্বারা দেখতে পাই যে সুমেরীয় সভ্যতার রাজা ডুঙ্গি আইন প্রণয়ন করেন, বাট সেটা লিখিত আকারে না, সেটা ছিল মৌখিক আকারে তিনি আইন জারি করেন। বাট ব্যাবিলনীয় সভ্যতায় রাজা হাম্মুরাবি লিখিত আকারে তাদের প্রথম আইন প্রণয়ন করেন। ঠিক সুমেরীয় সভ্যতার মতোই যে ব্যাবিলনীয় সভ্যতার আইনের ধারাগুলো খুবই কঠোর ছিল। অর্থাৎ সেখানে কেউ যদি কাউকে হত্যা করত, বিচার হতো, বিনিময়ে যে হত্যা করেছে তাকেও কি করা হতো? রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হতো। চোখের বদলে চোখ নেওয়া হতো, হাতের বদলে হাত কাটা হতো। অর্থাৎ যে যাকে যতটুকু ক্ষতিগ্রস্ত করেছে তাকে ততটুকু ক্ষতিগ্রস্ত করা হতো। এরপর আমরা দেখি জ্ঞান বিজ্ঞান চর্চা। ব্যাবিলনীয়দের অবদান জ্ঞান বিজ্ঞান চর্চায় আমরা দেখতে পাই। তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে গিয়ে সেখানে পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি আশ্চর্যের জন্ম দেন, সেটা ছিল ঝুলন্ত উদ্যান। এই ঝুলন্ত উদ্যান পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি, যা বর্তমান ইরাকে অবস্থান করছে। বলা হয় তাকে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে গিয়ে, জ্ঞান বিজ্ঞানের প্রায়োরিটি দিতে গিয়ে তারা যেমন দর্শন, তারপরে গণিত,
তারপরে জ্যোতির্বিদ্যা, এই সকল গবেষণার স্বরূপ তারা জ্বলন্ত উদ্যানের উদ্ভাবন করেন, আবিষ্কার করেন। এরপরে হলো ধর্মীয় বিশ্বাস। যে ব্যাবিলনীয়দের ধর্মীয় বিশ্বাস সুমেরীয়দের মতোই, তারাও বিভিন্ন দেবদেবীর পূজা করত, বিভিন্ন শক্তিকে তারা তাদের উপাসক হিসেবে তারা বেছে নিয়েছিল। তাহলে সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান যতগুলো ছিল, তবে তিনটাই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পরবর্তী কি দেখতে পাই? গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা কি? বর্তমান গ্রিসকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রিক সভ্যতার বিকাশের মধ্য দিয়ে মূলত ইউরোপের গৌরবময় ইতিহাসের যাত্রা শুরু হয়। গ্রিক বর্তমান গ্রিস নামে পরিচিত, যে গ্রিসের রাজধানী হলো অ্যাথেন্স। যে বলা হয়ে থাকে এই গ্রিক সভ্যতায় সবচেয়ে যে বেশি বিষয়টা আমাদেরকে প্রভাবিত করে বা ইতিহাস সবচেয়ে বেশি আলোচিত, সেটা হচ্ছে অলিম্পিক খেলা। যে আমরা বর্তমান যে অলিম্পিক খেলা দেখি প্রতি 4 বছর পর পর যে অলিম্পিক খেলা হয়, সেই অলিম্পিক খেলার যাত্রা শুরু হয় কিন্তু এই গ্রিক সভ্যতায় গ্রিকদের অবদান আলোচনায় গেলে আমরা সেটা দেখতে পাবো। তাহলে আমি আবারও বলছি, দেখো, বর্তমান গ্রিসকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রিক সভ্যতার বিকাশের মধ্য দিয়েই মূলত ইউরোপের গৌরবময় ইতিহাসের যাত্রা শুরু হয়। গ্রিকদের রাজনৈতিক ইতিহাস আলোচনায় পুরো সভ্যতার সময়কালকে তারা দুই ভাগে ভাগ করেছে। একটা হলো হেলেনিক যুগ, আর একটা হলো হেলেনিস্টিক যুগ। তাহলে সভ্যতায় হেলেনিকদের অবদান যেমনি রয়েছে, তেমনি সভ্যতায় হেলেনিস্টিক যুগের অবদানও কি রয়েছে। সভ্যতায় হেলেনিকদের অবদান 1 নম্বর হলো ধর্ম। দেখো, আমরা ওই সময় যা কিছু দেখি, ওই সভ্যতাগুলো সবকিছুর মূলে ছিল কিন্তু ধর্ম। ধর্মকে প্রায়োরিটি দিয়ে, ধর্মকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক ব্যবস্থা তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা বর্তমান সময়েও আমরা আমাদের রাজনৈতিক ব্যবস্থায় ধর্মের একটি প্রভাব দেখি। যে মধ্যযুগ এবং প্রাচীন যুগ, যে প্রাচীন যুগে যে ধর্মের বাইরে গিয়ে মানুষ কোনো চিন্তা ভাবনা করতে পারতো না, মানুষের পড়ালেখার বিষয় ছিল ধর্ম। তাহলে সভ্যতা হেলেনিকদের যে অবদানের মধ্যে কি ধর্ম একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল। এরা যে আকাশের দেবতা, সূর্যের দেবতা, যেমন অ্যাপোলো নামক তাদের দেবতা ছিল, জুপিটার নামক তাদের দেবতা ছিল। এই সকল নামেই তারা তাদের দেবতাদের নাম দিয়ে তাদের উপাসনা করত। তারপরে আমরা দেখি দর্শন। সভ্যতা হেলেনিকদের অবদান অন্যতম এই যে দর্শন ব্যবস্থা, ফিলোসফি, অর্থাৎ এই ফিলোসফিতে তাদের যে অবদান ছিল, তাদের এই ফিলোসফির অবদানে যারা বিশেষ অবদান রেখেছেন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আমরা এদের নাম জানি। এদের মানে উন্মেষ বা এদের জন্ম ছিল এই হেলেনিকদের সময়। দেখো, সক্রেটিস তিনি একজন বিদ্বান ব্যক্তি ছিলেন। বলা হয়ে থাকে সক্রেটিসের অন্যতম লক্ষ্য ছিল মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করা। তার কথা ছিল প্রজা অর্থাৎ মানুষ তার অধিকার সম্পর্কে তখনই সচেতন হবে যদি সে শিক্ষিত হয়। অতএব শিক্ষার আলো যদি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হবে এবং সে পৃথিবীতে একটি কল্যাণমূলক জীবন ব্যবস্থা সে প্রতিষ্ঠিত করতে পারবে। তাহলে সক্রেটিসকে অনুসরণ করে প্লেটো। প্লেটো ঠিক সক্রেটিসকে অনুসরণ এবং অনুকরণ করার মধ্য দিয়ে তার যেই ফিলোসফি, তার যেই চিন্তাধারা, তার যেই দর্শন ব্যবস্থা তিনি মানুষের মাঝে ছড়িয়ে দেন। প্লেটোর পরে আসেন অ্যারিস্টটল। প্লেটো থেকে যা কিছু পেয়েছেন, প্লেটোর চিন্তা ভাবনা, প্লেটোর চিন্তাধারাকে অ্যারিস্টটল প্রতিষ্ঠিত করেন। যেমন আমাদের পরীক্ষা আসে যে প্লেটোর শিক্ষক কে ছিল? প্লেটোর শিক্ষক হলো সক্রেটিস, অর্থাৎ সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল।
এরিস্টটলের শিক্ষক প্লেটো, প্লেটোর শিক্ষক সক্রেটিস। এরকম তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু তোমাদের এই যে নৈর্ব্যক্তিক প্রশ্ন এরকম বহু নির্বাচনী প্রশ্ন এরকম আসে যে প্লেটো কার ছাত্র ছিল, অথবা প্লেটোর শিক্ষকের নাম কি ছিল, অথবা এরিস্টটলের শিক্ষকের নাম কি। তাহলে সক্রেটিস হলো প্লেটোর শিক্ষক, সক্রেটিস হলো প্লেটোর শিক্ষক, আর এরিস্টটলের শিক্ষক হলো প্লেটো। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন মাস্ট থাকবে। সাহিত্য, যে সভ্যতা হেলেনিকদের অন্যতম অবদান ছিল সাহিত্যে সমৃদ্ধি আনা। যেমন ইলিয়াড ও ওডিসি, যে তৎকালীন সময় বিখ্যাত কবি যার নাম ছিল হোমার। এই হোমার বিখ্যাত যে মহাকাব্য বলা হয় যে ইলিয়াড এবং ওডিসি লেখেন, আর এই লেখককে ছিল হোমার। নাটক, যে আমরা যে বর্তমান নাটক ব্যবস্থা দেখি সেটার প্রচলন কিন্তু সেই হেলেনিক সভ্যতা থেকে এসেছে। এরপরে আমরা ইতিহাসের অবদান, সভ্যতায় তাদের অন্যতম আরেকটি অবদান হলো ইতিহাস। ইতিহাস জনক বলা হয় হেরোডোটাসকে, যে হেরোডোটাস লিখিত যে গ্রন্থ তার নাম হলো দ্য হিস্টোরিস। দ্য হিস্টোরিস তিনি প্রথম যেই অর্থাৎ দিন তারিখ সম্বলিত ঘটনা তিনি লিপিবদ্ধ করেন, যার কারণে এই হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। এরপরে আমরা দেখি বিজ্ঞান। বিজ্ঞানে তাদের যে জ্যোতির্বিদ্যা, তাদের গণিত, তারপরে রসায়ন, তারপরে জ্যামিতি, এই সকল অবদান তাদের বিজ্ঞানে রয়েছে। আমরা হেলেনীয় স্থাপত্য ও ভাস্কর্য, সঙ্গীত চর্চা, অলিম্পিক খেলা 700 খ্রিস্টপূর্ব 776 খ্রিস্টাব্দেই মূলত এই অলিম্পিক খেলার প্রচলন হয়। মূলত এই অলিম্পিক খেলার প্রচলনের উদ্দেশ্য কি ছিল, যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে, পার্শ্ববর্তী দেশের সাথে তাদের শত্রুতা অবসান ঘটিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করাই ছিল এই অলিম্পিক খেলার উদ্দেশ্য। অর্থাৎ প্রতি 4 বছর পর পর এই খেলার আয়োজন করা হতো। প্রত্যেক রাষ্ট্রই তাদের সবচেয়ে শক্তিশালী অ্যাথলেটিকদেরকে এই খেলা অংশগ্রহণ করাতো। এতে করে যারাই এই খেলা অংশগ্রহণ করত তাদের সবার মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতো, যার ফলে এই অলিম্পিক খেলা তৎকালীন সময় থেকে উদ্ভাবন হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে। এরপরে আমরা দেখি হেলেনিস্টিকদের অবদান। হেলেনিস্টিকদের অবদান অর্থনৈতিক ক্ষেত্রে তাদের বিশাল অবদান রয়েছে। যে গ্রিক সভ্যতায় অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখেন হেলেনিস্টিকরা। অর্থাৎ তারা কৃষি উৎপাদনের মধ্য দিয়ে তারা তাদের চাহিদা পরিপূর্ণ করে তারা পার্শ্ববর্তী আটলান্টিক মহাসাগর তীরবর্তী রাষ্ট্র, এদিকে তারা আরো একটু নিচে গিয়ে দক্ষিণ দিকে তারা ইয়েমেন অর্থাৎ আফ্রিকার রাষ্ট্রগুলো হয়ে তারা এশিয়া মহাদেশে এসে পর্যন্ত তারা তাদের বাণিজ্য পরিচালনা করত। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তাদেরও কি ছিল, অবদান ছিল। দর্শনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে তাদের সেম অবদান ছিল। তাহলে সভ্যতা হেলেনিস্টিকদের অবদান যদি আসে, তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে তাদের অবদানগুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে। এরপরে আমরা আমাদের বইয়ে যেই সভ্যতাটা আমরা দেখি সেটা হলো রোমান সভ্যতা। পৃথিবীর ইতিহাসে রোমান সভ্যতা, যতগুলো সভ্যতা রয়েছে, যতগুলো সমৃদ্ধ সভ্যতা রয়েছে, তার মধ্যে অন্যতম আরেকটি সভ্যতা হলো রোমান সভ্যতা, যা ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত। কি লিখেছে দেখো, প্রাচীন বিশ্বের উন্নত সভ্যতাগুলোর অন্যতম রোমান সভ্যতা, যা গ্রিক সভ্যতা ম্লান হয়ে যাওয়ার আগেই রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল। অর্থাৎ তার মানে কি বোঝা গেল, যে রোমান সভ্যতার আগে যে প্রতিষ্ঠিত সভ্যতাটি ছিল সেটা ছিল গ্রিক সভ্যতা। আর এই গ্রিক সভ্যতা শেষ হয়ে যাওয়ার আগেই পৃথিবীতে অর্থাৎ এই রোম সভ্যতার বিকাশ ঘটে। তাহলে রোম সভ্যতা মূলত
ভূমধ্য সাগর তীরবর্তী বর্তমান যে ইতালি, যার রাজধানী হলো রোম, এই রোমকে বলা হয় 7 পাহাড়ের শহর, অর্থাৎ 7টা পাহাড়ের উপরেই মূলত এই রোম অবস্থান করছে, যার কারণে তাকে বলা হয় 7 পাহাড়ের শহর। এই রোম সভ্যতা মূলত ভূমধ্য সাগর তীরবর্তী একটি সভ্যতা। আমরা দেখেছি মিশরীয় সভ্যতা যেমন নীল নদের তীরে গড়ে উঠেছে, ব্যাবিলনীয় সভ্যতা টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছে, তেমনি আমরা রোমান সভ্যতা দেখি ভূমধ্য সাগর তীরে গড়ে উঠেছে। তাহলে সভ্যতায় রোমানদের অবদান, সভ্যতায় রোমানদের অনেকগুলো অবদান রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো ধর্মের ক্ষেত্রে তাদের অবদান। যে গ্রিকরা যেমন ধর্মকে প্রাধান্য দিয়ে তাদের রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছিল, তেমনি রোমানরাও তাদের ধর্মকে প্রাধান্য দিয়ে তাদের সভ্যতার শুরু করেছিল। তারপরে আমরা দেখি দর্শন ব্যবস্থাও তাদের অন্যতম অবদান ছিল। সাহিত্যকে তারা, অর্থাৎ গ্রিক সাহিত্য থেকেই তারা তাদের সাহিত্যে অবদান রাখে, গ্রিক সাহিত্যকে তারা অনুকরণ করে। স্থাপত্য ও ভাস্কর্য, তারা গ্রিকরা যে স্থাপত্য ও ভাস্কর্য তৈরি করে গিয়েছিলেন সেগুলোকে তারা অনুসরণ এবং অনুকরণ করেছিলেন। বিজ্ঞান, অতঃপর হলো আইন। রোম সভ্যতায় সবচেয়ে যে বিষয়টি পৃথিবীর মানুষকে প্রভাবিত করেছিল, তৎকালীন সময়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে প্রভাবিত করেছিল, সেটা হলো আইনের প্রচলন। অর্থাৎ আমরা ইতিপূর্বে দেখেছি ব্যাবিলনীয় সভ্যতায় রাজা হাম্মুরাবি যে আইন প্রচলন করেছিলেন, সেটা আমরা যে রোম সভ্যতায় এসে দেখি, রোম সভ্যতায় রাজা জাস্টিনিয়ান 12টি ব্রোঞ্জ পাতে যে আইন রোমের মানুষদেরকে উপহার প্রদান করেন, আর সেটা তৎকালীন সময়ে যে রাষ্ট্র ব্যবস্থা অনেক প্রভাব ফেলেছিল। সেই আইনকে অনুকরণ করে পৃথিবীর মানুষ পরবর্তীতে তাদের আইনি ব্যবস্থার কি করে, সৃষ্টি করে। তাহলে আমাদের যে আলোচনায়, এই আলোচনায় আমরা যে সভ্যতাগুলো নিয়ে আলোচনা করেছি, যে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, তারপরে ইতিপূর্বে আমরা করেছি ব্যাবিলনীয় সভ্যতা, এই সভ্যতাগুলো থেকে অর্থাৎ আমাদের সৃজনশীল প্রশ্ন এ পর্যন্ত বোর্ড পরীক্ষায় আসে নাই। যে আমাদের যেখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটা হলো মিশরীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা। বাট এই সভ্যতাগুলো থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে। তাহলে আমরা এই বিষয়গুলো গুরুত্ব দিয়েই, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আমাদের লেকচার 4, 5 এবং 6 অর্থাৎ 4, 5, 6 একটু ভালো করে পড়ব। এই আলোচনাগুলো, এই লেকচারগুলো তুলনামূলক হারে অন্যান্য লেকচারের চেয়ে একটু কঠিন মনে করে বসে থাকলে হবে না, একটু বসে পড়তে হবে। এবং না বুঝলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ক্লাসে আবার ওইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সবাই বাসায় ভালো করে পড়ালেখা করবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।